মোবারকের ঈদ, মোবারকের অনেক শখ, আলাদা করে ঈদ উদযাপন করবে। এটা ঈদ নাকি হালাল মঙ্গল শোভাযাত্রা আমি জিজ্ঞাসা করছি। ছোটবেলায় আমাদের যারা একটু কম মেধাবী ছিল তারা গরুর রচনা মুখস্থ করে যেত, কিন্তু যদি বলা হতো যে তুমি নদীর রচনা লেখো, তখন ওই কম মেধাবী কী করতো, বলতো আমাদের গ্রামে একটা নদী আছে, নদীতে প্রচুর স্রোত, এ পাশ থেকে ও পাশে যেতে খুব কষ্ট হয়। নদীর পাড়ে একটা গরু বাঁধা ছিল, সেই গরুর গলায় একটা দড়ি ছিল, ওই গরুর 4টা পা ছিল এবং গরুর 2টা শিং ছিল, গরুর পেটটা গোলগাল ভালোই ছিল, স্বাস্থ্য ভালো ছিল। বেসিক্যালি সে গরুর রচনা পড়ে আসছিল, কিন্তু লিখতে দিয়েছে নদীর রচনা। এখন কি করবে, নদীর রচনা একটু শুরু করে দিয়ে আবার ওই গরুর উপর সে হামলে পড়ছে। তো নাস্তিকদের বা সেকুলারদের আইডিয়াগুলো ওই রকম। ওদেরকে ইসলামিক আয়োজন করতে বললেও ওরা নিয়ে যায় ওই মূর্তির মধ্যে গিয়ে ফালাবে। তো অনেক শখ, ঈদ আয়োজন করবেন, ঈদ উৎসব করবেন, এটা কি করলেন বলেন? আমাদের মুসলিম ভাই যারা আছেন সবাইকে জিজ্ঞাসা করব যে কোন কালে এইরকম মূর্তি নিয়ে পুজো আমাদের ট্রেন্ড ছিল, আপনারা একটু বলবেন। যারা আমাদের বাবারা আছেন, আমাদের বাবার বয়সে, তারা বলবেন। আমাদের দাদার বয়সে, নানার বয়সে যারা বেঁচে আছেন তারাও বলবেন যে কোন কালে আমাদের ঈদ উদযাপন এই রকম ছিল। কেউ কি বলতে পারবেন? আর একটা মজার বিষয় দেখাই, দেখেন তো ইনাকে চিনতে পারেন? ইনি বাংলাদেশের এই মুহূর্তে জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রিয় রাজনৈতিক দলের একটি সর্বোচ্চ নির্বাহী নেতা। তাকে নিয়ে ব্যঙ্গ করেছে এমনভাবে, ঘোড়ার পিঠে উল্টো দিক করে, একটা অপমানজনক একটা বিষয় ব্যবস্থাপনা। আমাদের বাচ্চা উপদেষ্টা, শিশু সচিব, তারা মনে করেছে আজীবন ক্ষমতায় থাকবে, আর ক্ষমতায় যেতে হবে না এখানে। সেই জন্য এই ফারুকী সহ আরও যে উপদেষ্টাগুলো রয়েছে সবাই মিলে আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। কখনো বলছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না, আবার কখনো বলছে যে শাহবাগ নিয়ে শাহবাগ ট্যাগ দিয়েন না। শাহবাগী আচরণ, কলাকৌশল সব করবে, কিন্তু শাহবাগী বলা যাবে না। সামগ্রিকভাবে ফরহাদ মাঝারের চেহারাটা মনে আসছে। আমি জানি না ফরহাদ মাঝার ভাই কেন চিন্ময়ের মুক্তি দাবি করলেন। উনি কোন জায়গায় বাধা ছিলেন বা কোন জায়গায় ধরা ছিলেন যে কারণে চিন্ময়ের মুক্তি চাইতে উনি বাধ্য হলেন? উনি জানেন ওনাকে সবাই গালি দিবে, তারপরেও কোনো একটা কারণে উনি চিন্ময়ের মুক্তি চেয়েই বসলেন। চিন্ময়ের সঙ্গে ঢলাঢলি, গড়াগড়ি, সামগ্রিকভাবে আমরা একটা অন্যরকম ফাঁদে পড়েছি যা আমরা কেউই বুঝতে পারছি না হয়তোবা। আমাদের ভাইয়েরা, আজকে একটা জিনিস জিজ্ঞাসা করব। গত 4 দিন ধরে ফারাবিকে নিয়ে কথা বলছি। ফারাবি আসলে কে? ফারাবি 2013 সালে যে গণজাগরণ মঞ্চ হয়, সেই সময় গণজাগরণ মঞ্চ তার যে চিন্তা, ধারণা, আদর্শ এমনভাবে বাংলাদেশের নাগরিকদেরকে বুঝিয়েছিল যে শাহবাগে গিয়ে সেজদা দেওয়া বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশের নাগরিকের অত্যন্ত জরুরি, এবং এই হাজিরা না দিলে তার বাংলাদেশি পরিচয় থাকে না। এইরকম একটা ন্যারেটিভ দাঁড় করা হয়েছিল শাহবাগীরা। সেই জায়গায় ফারাবি মুখোশ উন্মোচন করে দেন যে এই কাজটা আসলে কারা করছে, এর পিছনে কারা আছে, তাদের উদ্দেশ্য কি। তারপরে বের হয়ে আসলো ব্লগার অভিজিতের কথা, যে অভিজিৎ কি নোংরাভাবে আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, আল্লাহ রাসূলের স্ত্রী সহধর্মিণী যারা আছে তাদেরকে নিয়ে নোংরা কথা বলেছেন, সাহাবীদের নিয়ে নোংরা কথা বলেছিলেন। এই সব কিছু প্রকাশ পাওয়ার পরে যখন ব্লগার অভিজিৎ খুন হলো, তখন শেখ হাসিনাও দেখতে গেল। কিন্তু শেখ হাসিনা যখন দেখতে গিয়েছিল তখন জানতো না ব্লগার অভিজিৎ এতটা খারাপ, এতটা নোংরাভাবে ইসলামকে গালিগালাজ করেছে। শেখ হাসিনা রাগান্বিত হয়ে ওই সিআইডি অফিসারকে বহিষ্কার করে যে কেন সে আগে থেকে অবগত করলো না। পরবর্তীতে গণজাগরণ মঞ্চ ঠাস করে নিচে পড়ে গেল, শাপলা চত্বরের উত্থান হলো, শাপলা চত্বরে অনেক মানুষ হত্যা করলো। এখন বিষয় হলো, গত 14, 15, 16, 17 বছরে যে সকল আলেমরা গ্রেপ্তার হয়েছিলেন শেখ হাসিনার তৈরি করা জঙ্গি ন্যারেটিভ দ্বারা, শেখ হাসিনা এখন পর্যন্ত যে কয়টা জঙ্গি নাটক সাজিয়েছে এর মধ্যে কোনটাকে আপনারা অকাট্য বলে বিশ্বাস হয়? এর মধ্যে একটা ঘটনা বলেন যেটাকে আপনারা স্মৃতিতে রাখেন এবং আপনার বিশ্বাস হয়েছে ও জঙ্গিরা এত খারাপ, এরকম মনে হয়েছে। সেই মামলাগুলো দ্বারা এখনও 500-র উপরে নিরপরাধ মানুষ বন্দী হয়ে আছে। আমরা গত কয়েকদিন যাবৎ বলছি, এর মধ্যে ফারাবি ভাই, সে তো
জেলখানায় সুযোগ পেয়ে একটা ভিডিও বানিয়ে দিল। ফারাবী ভাই অনেক চালাক মানুষ, সে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেখাই দিয়েছে যে এইখানে জেলখানায় কত রকমের অনাচার চলে এবং কত ধরনের অবৈধ সুবিধা রয়েছে, সেটা দেখিয়ে দিয়ে চোখ খুলে দিয়েছে। অনেকে বলছে যে সেটা ভুল করেছে, আরও বিপদে পড়লো। সে যতটুকু বিপদে এ পর্যন্ত পড়েছে, যতটুকু নিপীড়িত হয়েছে, তার চেয়ে বড় বিপদ, বড় নিপীড়ন সে আর সামনে দেখছে না। তাই তো সে মনে করছে আমি কি সারা জীবন এখানে বসে বসে অবৈধভাবে মোবাইল ব্যবহার করব, মোবাইলে ভিডিও দেখব, ফেসবুক ব্যবহার করব। তা তো হয় না, সে ফাঁস করে দিয়েছে। আমি জানি না এই মুহূর্তে ফারাবী কী অবস্থায় আছে, কতটুকু কষ্টে আছে, তাকে অত্যাচার করা হচ্ছে কিনা আমি জানি না। আমি শুধু বলবো যে আপনারা যারা ক্ষমতায় আছেন এই মুহূর্তে খুব ভালো করে শোনেন। মোদি বিরোধী আন্দোলন, শাপলা চত্বর সামগ্রিকভাবে দীর্ঘ পরিক্রমায় শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে শক্তভাবে প্রতিবাদ করেছে আলেমরা, এবং শেখ হাসিনা এই আলেমদেরকে ভয় পাইতো সবচেয়ে বেশি। এবং যখন ছাত্ররা আপোষ করেছিল, ওই যাত্রাবাড়িতে হুজুররা মাঠে নেমে পড়েছিল, রামপুরায় হুজুররা আমাদের সঙ্গে নেমে লড়াই করেছিল। সুতরাং এত বড় একটা বিপ্লবের পরে অনেকের অনেক মামলা ছিল, তারা জামিন পেয়েছে। এমনও হয়েছে যেই মামলায় বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা জামিন পেয়েছে, সেই মামলায় হুজুররা জামিন পায়নি। তাহলে কেন হবে? কিভাবে আমরা দেশটাকে চাই আর কিভাবে চলছে, আমাদের আশা কতটুকু, পূরণ হচ্ছে কতটুকু, সেই জিজ্ঞাসা রেখে শেষ করছি। মঙ্গল শোভাযাত্রা, হালাল মঙ্গল শোভাযাত্রা নিয়ে আজকের এই আলোচনা। আসসালামু আলাইকুম।